আজকের অধ্যায় এনসিইআরটি বায়োলজি ক্লাস 11 এর অন্তর্গত সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান বা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। উন্নত উদ্ভিদের গঠনে ব্যাপক বৈচিত্র্য থাকলেও এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার আগ্রহ আমাদের বিন্দুমাত্রও কমেনি। গুপ্তবীজী উদ্ভিদের বাহ্যিক গঠন বা অঙ্গ সংস্থানে বিশাল বৈচিত্র্য থাকলেও এদের সকলেরই দেহে মূল, কাণ্ড, পাতা, ফুল এবং বীজ রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় অঙ্গ সংস্থানিক ও অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কিত আলোচনা আমরা করেছি। উন্নত উদ্ভিদদের সার্থকভাবে শ্রেণীবিন্যাস করার জন্য এবং তাদের গঠন ভালোভাবে উপলব্ধি করার জন্য, অথবা যে কোনো সজীব বস্তুর ক্ষেত্রেই তাদের গঠন ভালোভাবে উপলব্ধি করার জন্য আমাদের আদর্শ প্রায়োগিক শব্দ এবং আদর্শ সংজ্ঞা জানার প্রয়োজন রয়েছে। পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যে সম্ভাব্য পরিবর্তনগুলো ঘটে সে সম্পর্কেও আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। এই অভিযোজনগুলির মধ্যে রয়েছে বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য, আত্মরক্ষার জন্য, আরোহণের জন্য এবং খাদ্য সঞ্চয়ের জন্য অভিযোজন। একটি আগাছাকে তুলে নিলে এতে তোমরা মূল, কাণ্ড এবং পাতা দেখতে পাবে। এছাড়া এই উদ্ভিদগুলোতে ফুল বা ফলও থাকতে পারে। সপুষ্পক উদ্ভিদের ভূ-নিম্নস্থ অংশ মূলতন্ত্র এবং বায়ব অংশ বিটপতন্ত্র গঠন করে। মূল বা দ্য রুট। বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদে অঙ্কুরিত বীজের ভ্রূণ মূল থেকে সরাসরি বেড়ে গিয়ে প্রাথমিক মূল গঠন করে এবং এটি মাটির ভেতরে বাড়তে থাকে। এই মূল থেকে ভিন্ন ভিন্ন ক্রমে পার্শ্বীয় মূল বের হয় এবং এদের গৌণমূল, প্রগৌণমূল ইত্যাদি বলে। প্রাথমিক মূল এবং এর শাখা প্রশাখা মিলে গঠিত হয় প্রধান মূলতন্ত্র। পার্শ্ববর্তী চিত্রে সরিষা উদ্ভিদের প্রধান মূলতন্ত্র দেখানো রয়েছে। একবীজপত্রী উদ্ভিদে প্রাথমিক মূল ক্ষণজীবী হয় এবং এটি অসংখ্য সূত্রাকার মূল দ্বারা প্রতিস্থাপিত হয়। এই মূলগুলো কাণ্ডের গোড়া থেকে উৎপন্ন হয় এবং এরা একত্রিত হয়ে গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। নিম্নের চিত্রে গম গাছের গুচ্ছ মূলতন্ত্র দেখানো হয়েছে। ঘাস, মনস্টেরা, বট জাতীয় কিছু উদ্ভিদে ভ্রূণমূল ব্যতীত অন্য অংশ থেকেও মূল বের হতে দেখা যায়। এদের অস্থানিক মূল বলে। মূলতন্ত্রের প্রধান কাজগুলো হলো মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করা, মাটির সহিত উদ্ভিদকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ সংশ্লেষ করা। মূলের বিভিন্ন অঞ্চল। মূলের অগ্রভাগ একটি টুপির মতো অংশ দ্বারা আবৃত থাকে, একে মূলত্র বলে। মাটির মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় এটি মূলের নরম অগ্রভাগকে রক্ষা করে। মূলত্রের কয়েক মিলিমিটার উপরে থাকে বিভাজনক্ষম অঞ্চল। এই অঞ্চলের কোষগুলো আকারে খুবই ছোট, পাতলা প্রাচীর বিশিষ্ট এবং ঘন সাইটোপ্লাজমে পূর্ণ হয়। এই কোষগুলি বারবার বিভাজিত হয়। বিভাজনক্ষম অঞ্চলের ঠিক উপরের স্তরের কোষগুলোর দ্রুত দীর্ঘায়তকরণ ও পরিবর্ধন ঘটে এবং এই স্তরটি মূলের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী। এই অঞ্চলটিকে বর্ধনশীল অঞ্চল বলে। বর্ধনশীল অঞ্চলের কোষগুলো ক্রমশ বিভেদিত ও পরিণত হয়। এই কারণে বর্ধনশীল অঞ্চলের উপরের অঞ্চলটিকে স্থায়ী অঞ্চল বলে। এই অঞ্চলের কিছু বহিঃত্বকীয় কোষ থেকে খুবই সূক্ষ্ম, নরম ও সূত্রাকার গঠন তৈরি হয়। এদের মূল রোম বলে। এই মূল রোমগুলো মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। মূলের পরিবর্তন বা রূপান্তর, মডিফিকেশন অফ রুট। কিছু কিছু উদ্ভিদের মূল তাদের আকৃতি ও গঠনের পরিবর্তন ঘটায় এবং জল ও খনিজ লবণের শোষণ ও পরিবহন ব্যতীত অন্য কাজের উপযোগী গঠনে রূপান্তরিত হয়। এরা যান্ত্রিক সহায়তা দান, খাদ্য সঞ্চয় এবং শ্বসন কার্যের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়। গাজর ও শালগমের প্রধান মূল
এবং মিষ্টি আলুর অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়। তুমি এ ধরনের আরো কিছু উদাহরণ কি দিতে পারো? তুমি কখনো বিশ্ব আবিষ্ট হয়ে ভেবেছ কি যে বটগাছকে সহায়তা প্রদানকারী ওই ঝুলন্ত গঠনগুলো আসলে কি? ওই ঝুলন্ত গঠনগুলোকে স্তম্ভমূল বলে। একইভাবে ভুট্টা এবং আখের কাণ্ডের নিম্নাঞ্চলের পর্ব থেকে কতকগুলো সহায়তা প্রদানকারী মূল বেরিয়ে আসে, এদের ঠেস মূল বলে। লবণাক্ত জলাভূমিতে জন্মানো রাইজোফোরা সদৃশ উদ্ভিদ থেকে অসংখ্য মূল উলম্বভাবে উপরের দিকে বৃদ্ধি পেয়ে মাটির উপরে উঠে আসে। এ ধরনের মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে এবং এই মূল বায়ুমণ্ডল থেকে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণে সাহায্য করে। কাণ্ড। কি কি বৈশিষ্ট্যগত দিক থেকে কাণ্ড মূল থেকে আলাদা? শাখা প্রশাখা, পাতা, ফুল এবং ফল ধারণকারী বিটপ অক্ষের ঊর্ধ্বমুখী অংশ হলো কাণ্ড। অঙ্কুরিত বীজস্থিত ভ্রূণের ভ্রূণ মুকুল থেকে কাণ্ড গঠিত হয়। কাণ্ডে পর্ব ও পর্বমধ্য রয়েছে। কাণ্ডের যে অংশ থেকে পাতা নির্গত হয় তাকে পর্ব এবং দুটি পর্বের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে। কাণ্ডে মুকুল থাকে। এরা অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল এই দুই ধরনের হতে পারে। তরুণ অবস্থায় কাণ্ড সবুজ বর্ণের হয় এবং পরে প্রায়শই কাষ্ঠল ও বা গাঢ় বাদামি বর্ণের হয়ে যায়। কাণ্ডের প্রধান কাজ হলো শাখা প্রশাখা সৃষ্টি করা। এই শাখা প্রশাখাগুলো পাতা, ফুল ও ফল ধারণ করে। কাণ্ড জল, খনিজ লবণ এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য পরিবহন করে। কিছু কিছু কাণ্ড খাদ্য সঞ্চয়, আরোহণ, আত্মরক্ষা এবং অঙ্গজ জননে সাহায্য করে। কাণ্ডের পরিবর্তন বা রূপান্তর, মডিফিকেশন অফ স্টেম। উদ্ভিদের কাণ্ডের গঠন যেরকম হবে বলে আমরা ভাবি, সবসময় কাণ্ডের গঠন সেরকম হয় না। এরা বিভিন্ন ধরনের কাজের জন্য পরিবর্তিত হয়। আলু, আদা, হলুদ, ওল, কচু গাছের ভূনিম্নস্থ কাণ্ড এদের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখার জন্য পরিবর্তিত হয়। এরা প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে সহায়ক অঙ্গ হিসাবেও কাজ করে এবং তাই এদের সাহায্যে উদ্ভিদ তার বৃদ্ধির পক্ষে প্রতিকূল পরিবেশও কাটিয়ে উঠতে পারে। কাক্ষিক মুকুল থেকে গঠিত কাণ্ড আকর্ষ সরু ও সর্পিল আকারে পেঁচানো হয় এবং এর সাহায্যে উদ্ভিদ কোনো অবলম্বনের সাহায্যে আরোহণ করতে পারে। শসা, কুমড়ো, তরমুজ, আঙুরে কাণ্ড আকর্ষ দেখা যায়। কাণ্ড থেকে উৎপন্ন কাক্ষিক মুকুল পরিবর্তিত হয়ে কাষ্ঠল, সোজা এবং ছুচলো শাখা কণ্টক গঠন করে। লেবু, কাগজ ফুলের গাছ বা বোগেনভিলিয়ার মতো বহু উদ্ভিদে শাখা কণ্টক বা কাণ্ডকণ্টক দেখা যায়। এই ধরনের গঠন উদ্ভিদদের ঘাস, লতা, পাতা খায় এরকম উদ্ভিদ পশুদের হাত থেকে রক্ষা করে থাকে। শুষ্ক অঞ্চলে জন্মানো কিছু কিছু উদ্ভিদের কাণ্ড পরিবর্তিত হয়ে চ্যাপ্টা বা রসালো যেমন ফণিমনসা, নলাকার যেমন ইউফরবিয়া গঠন সৃষ্টি করে। এ ধরনের কাণ্ড ক্লোরোফিল যুক্ত হয় এবং সালোক সংশ্লেষ করতে পারে। ঘাস, স্ট্রবেরি ইত্যাদির মতন কিছু উদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ড নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদের পুরাতন অংশ নষ্ট হয়ে গেলে নতুন উদ্ভিদ গঠিত হয়। মেন্থা, জুঁইয়ের মতন উদ্ভিদের কাণ্ডের প্রধান অক্ষের গোড়া থেকে উৎপন্ন সরু পার্শ্বীয় শাখা কিছুটা সময় ধরে উপরের দিকে বৃদ্ধি পাওয়ার পর ধনুকের মতো নিচের দিকে বেঁকে গিয়ে মাটি স্পর্শ করে। টোপাপানা, কচুরিপানার মতো জলজ উদ্ভিদে ছোট পর্বমধ্য বিশিষ্ট একটি পার্শ্বীয় শাখা দেখা যায় এবং প্রতিটি পর্ব থেকে গোলাপের আকারে সজ্জিত কতকগুলো পাতা এবং একগুচ্ছ মূল উৎপন্ন হয়। কলা, আনারস, চন্দ্রমল্লিকার মতো উদ্ভিদে প্রধান কাণ্ডের গোড়া এবং ভূনিম্নস্থ অংশ থেকে বেশ কিছু পার্শ্বীয় শাখা উৎপন্ন হয় এবং এর মাটির নিচে সমান্তরালে বৃদ্ধি পায় এবং তারপর তির্যকভাবে মাটির উপরে উঠে এসে পত্রজ বিটপ গঠন করে। পরবর্তী অঙ্গ পাতা বা লিফ। কাণ্ড থেকে সৃষ্ট পার্শ্বীয় সাধারণত চ্যাপ্টা গঠনই হলো পাতা। এটি কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় এবং এর কক্ষে একটি মুকুল থাকে।
কাণ্ডের কক্ষে উৎপন্ন মুকুল অর্থাৎ কাক্ষিক মুকুল পরে বৃদ্ধি পেয়ে শাখা গঠন করে। উদ্ভিদের বিটপ অংশের অগ্রস্থ ভাজক কলা থেকে পাতাগুলো উৎপন্ন হয় এবং এরা অগ্রণুভাবে সজ্জিত থাকে। শালক সংশ্লেষের সহায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাতা একটি অঙ্গজ গঠন। একটি আদর্শ পাতা তিনটি অংশ নিয়ে গঠিত: পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। পাতা পত্রমূলের সাহায্যে কাণ্ডের সাথে যুক্ত থাকে এবং দুটি পার্শ্বীয় ছোট পাতার মতো গঠন ধারণ করতে পারে। এদের উপপত্র বলে। একবীজপত্রী উদ্ভিদে পত্রমূল প্রসারিত হয়ে একটি আবরণী গঠন করে, যা কাণ্ডকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে। কিছু কিছু শিম্বগোত্রীয় উদ্ভিদে পত্রমূল স্ফীত হয় এবং একে উপাধান বা পালভিনাস বলে। পত্রবৃন্ত পত্রফলকে এমনভাবে ধারণ করতে সাহায্য করে যাতে ফলক সূর্যালোক পায়। সরু, লম্বা ও নমনীয় পত্রবৃন্ত পত্রফলককে বাতাসে আন্দোলিত হতে সাহায্য করে এবং এইভাবে পাতাকে ঠান্ডা রাখতে ও পত্রতলে টাটকা বায়ু প্রবাহিত হতে সাহায্য করে। লামিনা বা পত্রফলক হলো পাতার সবুজ ও প্রসারিত অংশ। এতে বহু শিরা ও উপশিরা থাকে। সাধারণত পত্রফলকের মাঝ বরাবর একটি সুস্পষ্ট শিরা থাকে এবং একে মধ্য শিরা বা মিড রিব বলে। এই শিরাগুলো পত্রফলককে দৃঢ়তা প্রদান করে এবং এদের মধ্য দিয়েই জল, খনিজ লবণ ও খাদ্যবস্তুর সংবহন ঘটে। পত্রফলকের আকৃতি, পত্রকিনারা, পত্রাগ্র, পত্রতল এবং খণ্ডন প্রণালীর গভীরতার বিস্তৃতি পত্রভেদে ভিন্ন ভিন্ন হয়। শিরাবিন্যাস বা ভেনেশন। পাতার ফলকের উপর শিরা উপশিরাগুলো সজ্জা রীতিকে শিরাবিন্যাস বলে। যখন শিরা উপশিরাগুলো জালকের সৃষ্টি করে তখন সেই শিরাবিন্যাসকে জালকাকার শিরাবিন্যাস বলে। অপরদিকে যখন শিরা উপশিরাগুলো পরস্পর সমান্তরালভাবে ফলকে বিন্যস্ত থাকে তখন সেই শিরাবিন্যাসকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় সাধারণত জালিকাকার শিরাবিন্যাস এবং বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পাতার প্রকারভেদ। টাইপস অফ লিভস। একটি পাতাকে তখনই সরলপত্র বলা হবে যখন পত্রফলকটি অখণ্ডিত থাকবে এবং খণ্ডিত হলেও ফলকের খণ্ডন প্রণালী মধ্যশিরা স্পর্শ করবে না। যখন ফলকের খণ্ডন প্রণালী মধ্যশিরা স্পর্শ করে তখন ফলকটি বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র পত্রকে বিভক্ত হয়ে পড়ে। এ ধরনের পাতাকে যৌগিক পত্র বলে। সরল ও যৌগিক উভয় ধরনের পত্রে পত্রবৃন্তের কক্ষে একটি মুকুল গঠিত হয়, কিন্তু যৌগিক পত্রের পত্রকের কক্ষে কোনো মুকুল থাকে না। যৌগিক পত্র দুই ধরনের হতে পারে। পক্ষল যৌগিক পত্রে বেশ কিছু পত্রক একটি সাধারণ অক্ষ বা পত্রক অক্ষের উপর সজ্জিত থাকে এবং এটি হলো পাতার মধ্যশিরা, যেমন নিম পাতা। পত্রবিন্যাস বা ফাইলোট্যাক্সি। কাণ্ড বা তার শাখার উপর পাতার সজ্জা রীতি হলো পত্রবিন্যাস। পত্রবিন্যাস সাধারণত তিন প্রকারের হয়: একান্তর বা অল্টারনেট, অভিমুখ বা অপোজিট এবং আবর্ত বা হোল্ড। একান্তর পত্রবিন্যাসে প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা একান্তরভাবে পর্বের ডান ও বাম দিক থেকে পর্যায়ক্রমে উৎপন্ন হয়। জবা, সরিষা এবং সূর্যমুখী উদ্ভিদের পাতায় একান্তর পত্রবিন্যাস দেখা যায়। অভিমুখ পত্রবিন্যাসে প্রতিটি পর্ব থেকে একজোড়া পাতা উৎপন্ন হয় এবং এরা পরস্পরের বিপরীত মুখে অবস্থান করে। আকন্দ ও পেয়ারা উদ্ভিদের পাতায় এ ধরনের পত্রবিন্যাস দেখা যায়। যখন একটি পর্ব থেকে দুইটির বেশি পাতা উৎপন্ন হয়ে একটি আবর্ত গঠন করে তখন তাকে আবর্ত পত্রবিন্যাস বলে। ছাতিম গাছের পাতায় আমরা আবর্ত পত্রবিন্যাস দেখতে পাই। পাতার রূপান্তর বা মডিফিকেশন অফ লিভস। পাতা প্রায়শই শালক সংশ্লেষ ব্যতীত অন্য ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়। এরা আরোহণের জন্য আকর্ষে রূপান্তরিত হয়, যেমন মটর গাছের পাতা, বা আত্মরক্ষার জন্য কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ক্যাকটাস গাছ উদ্ভিদের পাতা। পেঁয়াজ ও রসুনের রসালো পাতা খাদ্য সঞ্চয় করে।
আবার কিছু কিছু উদ্ভিদ যেমন অস্ট্রেলীয় অ্যাকাশিয়ার পাতা ছোট ও ক্ষণজীবী হয়। এইসব উদ্ভিদের পত্রবৃন্ত প্রসারিত হয় ও সবুজ বর্ণ ধারণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যও তৈরি করে। কলসপত্রী ভেনাস ফ্লাইট্র্যাপের মতো কিছু পতঙ্গভুক উদ্ভিদের পাতাও এক ধরনের রূপান্তরিত পাতা। পুষ্প বিন্যাস বা দ্য ইনফ্লোরেসেন্স। পুষ্প একটি পরিবর্তিত বিটপ, যেখানে বিটপের অগ্রস্থ ভাজক কলা পুষ্প সৃষ্টিকারী ভাজক কলায় পরিবর্তিত হয়। পর্ব মধ্যগুলো সম্প্রসারিত হয় না এবং এর অক্ষ সংকুচিত হয়ে যায়। পুষ্পাক্ষের শীর্ষভাগ থেকে বিভিন্ন ধরনের পুষ্পপত্রগুলো ক্রমানুযায়ী সজ্জিত পর্বে পাতার পরিবর্তে পার্শ্বীয়ভাবে উৎপন্ন হয়। যখন একটি বিটপের অগ্রভাগ ফুলে রূপান্তরিত হয় তখন এটি সর্বদা একক পুষ্পী হয়। মঞ্জুরি দণ্ড বা ফ্লোরাল অ্যাক্সিসের উপর ফুলের সজ্জারীতিকে পুষ্প বিন্যাস বলে। মঞ্জুরি দণ্ডের শীর্ষভাগ ফুলে পরিণত হয়েছে কিনা বা মঞ্জুরি দণ্ড অবিরত বেড়ে চলছে কিনা তার উপর ভিত্তি করে পুষ্প বিন্যাস দুই ধরনের হয়: অনিয়ত ও নিয়ত পুষ্প বিন্যাস। অনিয়ত বা রেসিমোস পুষ্প বিন্যাসে মঞ্জুরি দণ্ড অবিরত বৃদ্ধি পায় এবং ফুলগুলো পার্শ্বীয়ভাবে উৎপন্ন হয় ও অগ্রোন্মুখভাবে সজ্জিত থাকে। নিয়ত বা সাইমোস পুষ্প বিন্যাসে মঞ্জুরি দণ্ডের শীর্ষভাগ ফুলে পরিণত হয়, তাই এক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি সীমিত। ফুলগুলো নিম্নোন্মুখভাবে উৎপন্ন হয়ে থাকে। ফুল বা ফ্লাওয়ার। গুপ্তবীজী উদ্ভিদের জননগত একক হলো ফুল। এটি উদ্ভিদের যৌন জননে সহায়তা করে। একটি আদর্শ ফুলের 4টি ভিন্ন ভিন্ন স্তবক থাকে এবং এরা পুষ্পবৃন্ত বা পেডিসেলের স্ফীত শীর্ষভাগের উপর ক্রমানুসারে সজ্জিত থাকে। পুষ্পবৃন্তের এই স্ফীত অংশটিকে পুষ্পাক্ষ বা থ্যালামাস বলা হয়। এই স্তবকগুলি হল বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি ও দলমণ্ডলকে সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রীস্তবককে জনন স্তবক বা জনন অঙ্গরূপে গণ্য করা হয়। লিলি ফুলের মতন কিছু ফুলে বৃতি ও দলমণ্ডল সুস্পষ্ট নয় এবং এদের পুষ্পপুট বা পেরিয়ান্থ বলে। যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয় থাকে তখন তাকে উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফুল বলে। অপরদিকে কোনো ফুলে কেবলমাত্র পুংকেশর বা কেবলমাত্র গর্ভকেশর থাকলে তাকে একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল বলে। প্রতিসাম্যের ভিত্তিতে ফুল দুই ধরনের হতে পারে: বহু প্রতিসম বা অ্যাক্টিনোমরফিক, যা অরীয়ভাবে প্রতিসম, বা এক প্রতিসম দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বা জাইগোমরফিক। যে ফুলকে তার কেন্দ্র বরাবর যে কোনো অরীয় তলে ভাগ করলে সমান দুটি অরীয় খণ্ডক পাওয়া যায় তাকে বহু প্রতিসম ফুল বলে। উদাহরণ: সরিষা, ধুতুরা, লঙ্কা। যে ফুলকে তার কেন্দ্র বরাবর কেবলমাত্র একটি নির্দিষ্ট উল্লম্ব তলে ভাগ করলেই সমান দুটি খণ্ডক পাওয়া যায় তাকে এক প্রতিসম ফুল বলে। উদাহরণ: মটর, গুলমোহর, শিম, ক্যাশিয়া। কোনো ফুলকে তার কেন্দ্র বরাবর যে কোনো উলম্ব তলে ভাগ করলেও যখন সমান দুটি অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসম ফুল বলে। উদাহরণ: কলাবতী। একটি ফুল ত্রংশক, চতুর্থাংশক বা পঞ্চাংশক হতে পারে যখন পুষ্পপত্রগুলো যথাক্রমে 3, 4 বা 5-এর গুণিতকে থাকে। যেসব ফুলের পুষ্পবৃন্তের গোড়ায় সংক্ষিপ্ত পাতার মতো অংশ অর্থাৎ মঞ্জুরিপত্র দেখা যায় তাদের মঞ্জুরিপত্রক পুষ্প বা ব্র্যাক্টেড ফ্লাওয়ার বলে এবং মঞ্জুরিপত্রবিহীন ফুলকে অমঞ্জুরিপত্রক পুষ্প বা ব্র্যাক্টেড ফ্লাওয়ার বলা হয়ে থাকে। পুষ্পাক্ষের উপর গর্ভাশয়ের অবস্থানের সাপেক্ষে বৃতি, দলমণ্ডল এবং পুষ্পস্তবকের অবস্থানের উপর ভিত্তি করে ফুলগুলিকে গর্ভপাদ, গর্ভকটি ও গর্ভশীর্ষ পুষ্প হিসাবে বর্ণনা করা যায়। গর্ভপাদ পুষ্পে গর্ভপত্র শীর্ষে অবস্থান করে এবং অন্য পুষ্পপত্রগুলো তার নিচের দিকে সজ্জিত থাকে। এই ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ
গর্ভাশয় বা সুপিরিয়র ওভারি বলা হয়। উদাহরণ সরিষা, জবা, বেগুন। যে ফুলে গর্ভপত্র কেন্দ্রে অবস্থান করে এবং অন্য পুষ্পপত্রগুলো পুষ্পাক্ষের কিনারায় প্রায় একই তলে সজ্জিত থাকে তাকে গর্ভকটি পুষ্প বলে। এক্ষেত্রে ফুলের গর্ভাশয়টি অর্ধ অধগর্ভ বা হাফ ইনফিরিয়র ওভারি প্রকৃতির হয়। উদাহরণ খুবানি বা অ্যাপ্রিকট, গোলাপ, পিচ। গর্ভশীর্ষ পুষ্পে পুষ্পাক্ষের কিনারা গর্ভাশয়কে সম্পূর্ণরূপে আবৃত করে উপর দিকে বৃদ্ধি পায় এবং এটি গর্ভাশয় প্রাচীরের সাথে মিলে যায়। ফুলের অন্য স্তবকগুলো গর্ভাশয়ের শীর্ষ ভাগ থেকে উৎপন্ন হয়, তাই এই ধরনের গর্ভাশয়কে অধগর্ভ গর্ভাশয় বা ইনফিরিয়র ওভারি বলে। পেয়ারা ও শসার ফুলে এবং সূর্যমুখীর প্রান্ত পুষ্পিকায় গর্ভাশয় অধগর্ভ প্রকৃতির হয়। ফুলের বিভিন্ন অংশ। স্বাভাবিকভাবে প্রতিটি ফুলে সাধারণত 4টি স্তবক থাকে। এগুলি হল বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি বা ক্যালিক্স। বৃতি হল ফুলের সবচেয়ে বাইরের স্তবক এবং এর অংশগুলোকে বৃত্তাংশ বলে। সাধারণত বৃত্তাংশগুলো সবুজ পাতার মতো হয় এবং কুঁড়ি অবস্থায় থাকাকালীন সময় ফুলকে সুরক্ষা প্রদান করে। বৃতি যুক্ত বৃতি, যেখানে বৃত্তাংশগুলো পরস্পর যুক্ত, বা মুক্ত বৃতি, যেখানে বৃত্তাংশগুলো পরস্পর মুক্ত অবস্থায় থাকে, এই দুই প্রকৃতির হতে পারে। দলমণ্ডল বা করোল্লা। দলাংশগুলোর সমন্বয়ে দলমণ্ডল গঠিত হয়। পরাগযোগের জন্য পতঙ্গগুলোকে আকর্ষণ করতে দলাংশগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। বৃতির মতো দলমণ্ডলও যুক্ত দল, যেখানে দলাংশগুলো পরস্পর যুক্ত, বা মুক্ত দল, যেখানে দলাংশগুলো মুক্ত প্রকৃতির হতে পারে। দলমণ্ডলের আকৃতি ও বর্ণ উদ্ভিদ ভেদে অনেকটাই ভিন্ন ভিন্ন হয়। দলমণ্ডল নলাকৃতি, ঘণ্টাকৃতি, চোঙাকৃতি বা চাকার মতন আকৃতি বিশিষ্ট হতে পারে। পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। পুষ্পমুকুলে বৃত্তাংশ বা দলাংশগুলোর একই আবর্তে উপস্থিত অন্য সদস্যদের সাপেক্ষে সজ্জা রীতিকে পুষ্পপত্র বিন্যাস বলে। পুষ্পপত্র বিন্যাসের প্রধান প্রকারগুলো হলো প্রান্তস্পর্শী বা ভ্যালভেট, পাকানো বা টুইস্টেড, ইমব্রিকেট এবং ধ্বজক বা ভ্যাক্সিলেড। যখন একটি আবর্তের বৃত্তাংশ বা দলাংশগুলো প্রান্ত দ্বারা একে অপরকে শুধুমাত্র স্পর্শ করে, অধিক্রম করে না, তাকে প্রান্তস্পর্শী বা ভ্যালভেট বলে। উদাহরণ আকন্দ ফুলের বৃতি। যখন বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্ত পাশের বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্তকে অতিক্রম করে এবং এইভাবে সংলগ্ন বৃত্তাংশ বা দলাংশের মধ্যে অধিক্রমণ ঘটে, তখন তাকে পাকানো বা টুইস্টেড পুষ্পবিন্যাস বলে। উদাহরণ জবা, ঢেঁড়স ও তুলা ফুলের পাপড়ি, যা দলাংশ। যখন বৃত্তাংশ বা দলাংশের প্রান্তগুলো একটি অপরটিকে অতিক্রম করে কিন্তু এই অতিক্রমণ কোনো নির্দিষ্ট অভিমুখে ঘটে না, তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে। উদাহরণ ক্যাসিয়া, গুলমোহর। মটর এবং শিমের ফুলে 5টি দলাংশ বা পাপড়ি থাকে। সবচেয়ে বড় দলাংশটি, যাকে আমরা ধ্বজা বলি, 2টি পার্শ্বস্থ দলাংশ বা পক্ষকে অতিক্রম করে। এই দলাংশ দুটি আবার ভেতরের দিকের ক্ষুদ্রতম দলাংশদ্বয় বা নৌকাকে অতিক্রম করে। এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে ধ্বজক বা ব্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস বলা হয়। পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম। পুংকেশরের সমন্বয়ে পুংস্তবক গঠিত। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ হিসাবে থাকে। প্রতিটি পুংকেশর একটি পুংদণ্ড ও একটি পরাগধানীর সমন্বয়ে গঠিত। প্রতিটি পরাগধানী সাধারণত 2 খণ্ডক বিশিষ্ট এবং প্রতিটি খণ্ডক 2 প্রকোষ্ঠ যুক্ত হয়। এই প্রকোষ্ঠগুলোকে পরাগথলি বলে। পরাগ রেণুগুলো পরাগথলিতে উৎপন্ন হয়। স্ট্যামিনোড বলতে একটি বন্ধা পুংকেশরকে বোঝায়। ফুলের পুংকেশর নিজেদের মধ্যে বা অন্যান্য স্তবকতে সদস্যদের সাথে, যেমন দলাংশ বা পাপড়ির সাথে যুক্ত থাকতে পারে। যখন পুংকেশরগুলো পাপড়ি বা দলাংশের সাথে যুক্ত থাকে তখন তাদের দললগ্ন পুংকেশর বা এপিপেটালাস বলে। উদাহরণ বেগুন, ধুতুরা। আবার যখন পুংকেশরগুলো পুষ্পপটের সাথে যুক্ত থাকে তখন তাদের পুষ্পপুট সংলগ্ন পুংকেশর বা এপিফাইলাস বলে। উদাহরণ লিলি ফুলের পুংকেশর। ফলে
ফুলের ক্ষেত্রে পুংকেশরগুলো পরস্পর থেকে আলাদা বা মুক্ত থাকতে পারে। মুক্ত পুংকেশর বা ভিন্ন ভিন্ন ভাবে যুক্ত থাকতে পারে। পুংকেশরের পুংদণ্ডগুলো একটি গুচ্ছে থাকলে তাকে একগুচ্ছ পুংকেশর বলে, যেমন জবা, বা দুইটি গুচ্ছে থাকলে তাকে দ্বিগুচ্ছ পুংকেশর বলা হয়, যেমন মটর, বা দুইয়ের বেশি গুচ্ছ থাকলে তাকে বহুগুচ্ছ পুংকেশর বলা হয়, যেমন লেবু। স্যালভিয়া এবং সরিষা ফুলে পুংকেশর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট পুংদণ্ড ধারণ করে। স্ত্রীস্তবক বা গাইনিসিয়াম। ফুলের স্ত্রীস্তবকটি স্ত্রী জননাঙ্গ রূপে থাকে এবং এটি এক বা একাধিক গর্ভপত্রের সমন্বয়ে গঠিত। একটি গর্ভপত্র গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয় এই তিনটি অংশ নিয়ে গঠিত। গর্ভপত্রের গোড়ার দিকের স্ফীত অংশটি হলো গর্ভাশয় এবং এর সাথে যুক্ত লম্বা নলাকার অংশটিকে গর্ভদণ্ড বলে। গর্ভদণ্ড গর্ভাশয়ের সাথে গর্ভমুণ্ডকে যুক্ত করে। সাধারণত গর্ভদণ্ডের শীর্ষে গর্ভমুণ্ড অবস্থান করে এবং এটি পরাগরেণু সংগ্রহণকারী তল হিসাবে কাজ করে। প্রতিটি গর্ভাশয়ে এক বা একাধিক ডিম্বক থাকে এবং এরা চ্যাপ্টা কুশন সদৃশ অমরার সাথে যুক্ত থাকে। যখন স্ত্রীস্তবকে একাধিক গর্ভপত্র থাকে তখন তারা মুক্ত অবস্থায় বা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে এবং এদের যথাক্রমে মুক্ত গর্ভপত্রী যেমন পদ্ম, গোলাপ ও যুক্ত গর্ভপত্রী যেমন সরিষা, টমেটো বলে। নিষেকের পর ডিম্বকগুলো বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। অমরা বিন্যাস বা প্ল্যাসেন্টেশন। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক বা ওভিউলের সজ্জা রীতিকে অমরা বিন্যাস বা প্ল্যাসেন্টেশন বলে। অমরা বিন্যাস বিভিন্ন ধরনের হয়, যথা প্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, কেন্দ্রীয় এবং মুক্ত কেন্দ্রীয়। প্রান্তীয় অমরা বিন্যাসে অমরা গর্ভাশয়ের অঙ্কীয় সন্ধি বরাবর একটি উঁচু স্থান গঠন করে এবং ডিম্বকগুলো এই উঁচু স্থানের উপর দুটি সারিতে সজ্জিত থাকে। উদাহরণ মটর। একটি বহু প্রকোষ্ঠযুক্ত গর্ভাশয় যখন অমরাটি অক্ষীয় হয় এবং ডিম্বকগুলো সেই অক্ষের সাথে যুক্ত থাকে তখন তাকে অক্ষীয় অমরা বিন্যাস বলে। উদাহরণ জবা, টমেটো ও লেবু। বহুপ্রান্তীয় অমরা বিন্যাসের ডিম্বকগুলো গর্ভাশয়ের ভেতরের প্রাচীর থেকে বা প্রান্তীয় অংশ থেকে উৎপন্ন হয়। এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু একটি ভ্রান্ত প্রাচীর গঠনের জন্য একে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট মনে হয়। উদাহরণ সরিষা আর জিমন। যখন ডিম্বকগুলো গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষের উপর জন্মায় এবং কোনো প্রাকার গঠিত হয় না তখন তাকে মুক্ত কেন্দ্রীয় অমরা বিন্যাস বলে। উদাহরণ ডায়ান্থাস, প্রাইমরোজ। মূলীয় অমরা বিন্যাসে অমরা গর্ভাশয়ের মূল দেশ থেকে উৎপন্ন হয় এবং এর সাথে একটি ডিম্বক যুক্ত থাকে। উদাহরণ সূর্যমুখী, গাঁদা। ফল বা ফ্রুট। সপুষ্পক উদ্ভিদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো ফল। এটি নিষেকের পর গঠিত একটি পরিণত বা পরিপক্ক গর্ভাশয়। নিষেক ছাড়াই গর্ভাশয় ফলে পরিণত হলে সেই ফলকে পার্থেনোকার্পিক ফল বলা হয়। সাধারণত ফল পেরিকার্প বা ফলত্বক এবং বীজ নিয়ে গঠিত। ফলত্বক শুষ্ক বা মাংসল হতে পারে। ফলত্বক পুরু ও মাংসল হলে এটি বহিত্বক বা এপিকার্প যা ফলত্বকের বাইরের অংশ, মধ্যত্বক বা মেসোকার্প যা ফলত্বকের মাঝের অংশ এবং অন্তঃত্বক বা এন্ডোকার্প যা ফলত্বকের ভিতরের অংশে বিভেদিত হয়। আম ও নারকেলের ক্ষেত্রে এদের ফলকে ড্রুপ বলে। এরা এক গর্ভপত্রী অধিগর্ভ গর্ভাশয় থেকে উৎপন্ন হয় এবং এক বীজ বিশিষ্ট হয়। আম্রফলে পেরিকার্প বা ফলত্বক সুস্পষ্টভাবে, বাইরের পাতলা এপিকার্প বা বহিত্বক, মাঝের রসালো খাদ্যোপযোগী মেসোকার্প বা মধ্যত্বক এবং ভিতরের অত্যন্ত শক্ত কঠিন এন্ডোকার্প বা অন্তঃস্তকে বিভেদিত হয়। নারিকেলও একটি ড্রুপ জাতীয় ফল এবং এর মেসোকার্প বা মধ্যত্বক তন্তুময় হয়। বীজ বা সিড। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। একটি বীজ বীজত্বক ও ভ্রূণ নিয়ে গঠিত। ভ্রূণ একটি ভ্রূণমূল, একটি ভ্রূণাক্ষ এবং একটি বা দুটি বীজপত্র নিয়ে গঠিত। একটি বীজপত্র নিয়ে গঠিতের উদাহরণ হচ্ছে গম, ভুট্টা। দুটি বীজপত্র নিয়ে গঠিত যেমন ছোলা, মটর। একটি দ্বিবীজপত্রী বীজের গঠন।
বীজের সবচেয়ে বাইরের আবরণীটিকে বীজত্বক বলে। বীজত্বক দ্বিস্তরীয় হয় এবং বাইরের স্তরটিকে বীজ বহিত্বক বা টেস্টা এবং ভিতরের স্তরটিকে বীজ অন্তঃত্বক বা টেগমেন বলে। বীজত্বকের উপর যে ক্ষত চিহ্নটি থাকে সেটি হাইলাম বা ডিম্বক নাভি। এর সাহায্যে বর্ধনশীল বীজ ফলের সাথে যুক্ত থাকে। হাইলাম বা ডিম্বক নাভির উপরের দিকে একটি ছোট ছিদ্র থাকে, একে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলে। বীজত্বকের অভ্যন্তরে একটি ভ্রূণাক্ষ ও দুটি বীজপত্র সমন্বিত ভ্রূণ অবস্থান করে। বীজপত্রগুলো প্রায়শই মাংসল হয় এবং সঞ্চিত খাদ্যবস্তু দ্বারা পরিপূর্ণ থাকে। ভ্রূণাক্ষের দুই প্রান্তে ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল থাকে। রেড়ির মতো কিছু কিছু বীজে দ্বি-নিষেকের ফলে উৎপন্ন শস্য একটি খাদ্য সঞ্চয়কারী কলা হিসাবে থাকে। শিম, ছোলা এবং মটরের মতো উদ্ভিদের পরিণত বীজে শস্য থাকে না এবং এ ধরনের বীজদের অশস্যল বীজ বলে। একটি দ্বিবীজপত্রী বীজের গঠন আমরা পড়ে নিলাম। এবার আমরা পড়ব একটি একবীজপত্রী বীজের গঠন। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বীজগুলো শস্যল প্রকৃতির, কিন্তু অর্কিডের মতো কিছু একবীজপত্রীর বীজ আবার অশস্যল প্রকৃতিরও হয়। ভুট্টার মতো কিছু দানা শস্যের বীজগুলোতে বীজত্বক পাতলা পর্দার মতো হয় এবং সাধারণত ফলত্বকের সাথে মিশে যায়। শস্য বৃহদাকার হয় এবং খাদ্য সঞ্চয় করে রাখে। শস্যের বহি আবরণী একটি প্রোটিন নির্মিত স্তরের সাহায্যে ভ্রূণ থেকে পৃথক থাকে, একে অ্যালিউরন স্তর বলে। ভ্রূণটি ছোট হয় এবং এটি শস্যের এক প্রান্তে উপস্থিত খাঁজের উপর অবস্থান করে। এটি একটি বড় বর্মাকৃতির বীজপত্র এবং ভ্রূণমুকুল ও ভ্রূণমূল সম্মিলিত ছোট অক্ষের সমন্বয়ে গঠিত। বর্মাকৃতির বীজপত্রটিকে স্কুটেলাম বলা হয়। ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল যে আবরণী দ্বয় দ্বারা আবৃত থাকে তাদের যথাক্রমে ভ্রূণমুকুলাবরণী এবং ভ্রূণমূলাবরণী